আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। গল্প পাঠে আমি জয়ন্তী। জরুরি মিটিং বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। মিটিং ডেকেছে সিয়াম, আর তাকে হেল্প করছে বাকিরা। আবরার বরাবরই রাগচটা এবং অধৈর্য পুরুষ। রাগের মাথায় মানুষ খুন করতেও দুবার ভাবে না। বছর দুয়েক আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল। ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল, কিন্তু পর মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল, ফ্লোরে। তো আবরারের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ম্যানেজারকে কল করে জিজ্ঞাসা করা হলো ফাইল কোথায়। সে বলল, কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না। তখনই আবরার তাসনিন কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে। হাজতবাস করানো হলো তাকে। পর মুহূর্তে ফাইল পাওয়া গেল ফ্লোরে। সেই ঘটনার পর থেকেই সিয়াম সতর্ক থাকে। কোনো গড়বড় দেখলেই মিটিং ফিক্সড করে। মাথামোটা সিয়াম সব বিষয় গড়বড়ে হলেও আবরারকে সামলাতে পারে ভালোই। তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে, কিন্তু কিছু মুহূর্ত আগে বুঝতে পারল আসিফ আদনান অক্ষত রয়েছে, এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন। তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত, তার বর দ্য গ্রেট আবরার তাসনিন। ফাঁকা একটা রুম, এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই। একটা চেয়ারে আবরার বসে আছে, তার সামনেই আসিফ আদনান। বেচারা ভীষণ ভয় রয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে, দুই হাত কসলাচ্ছে। আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বড়ই গম্ভীর তার মুখশ্রী, যেন করলার রস ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তারা গোটা রাস্তা আবরারকে শিখিয়েছে। অনুনয়ের স্বরে বলেছে, ভাই শান্ত স্বরে কথা বলবি। দীর্ঘক্ষণ হয়ে গেল, কিন্তু দুজনের একজনও কথা বলছে না। তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আসিফ সিয়ামের পানে তাকালেও আবরার তাকায় না, এবং গম্ভীর স্বরে বলে, এখানে কেন এনেছ? আসিফ সঙ্গে সঙ্গেই জবাব দেয়, যেন জিহবার আগেই সব কথা রেডি ছিল। আই ডোন্ট নো, খালামণি নিয়ে এসেছে। সিয়াম বলে ওঠে, আবরার ওর দোষ নেই, খালামণি এনেছে। আসিফ বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে, কিছু জানতে চাই আমি। আমান বলে ওঠে, আমাদেরও তোমাকে কিছু বলার আছে। তুমি আর কখনোই আদ্রিতার সঙ্গে কথা বলবে না, দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক আছে? আসিফ কপাল কুঁচকায়। কেন? কে হয় আদ্রিতা ওনার? সিয়াম জবাব দেওয়ার জন্য হাঁ করে। তখনই আবরার জবাব দেয়, ও ওর ভার্জিনিটি আমার কাছেই হারিয়েছে। এবার বুঝে নে কে হয় ও আমার। আসিফ দাঁড়িয়ে পড়ে, বুকটা বুঝি ওর কেঁপে উঠল, সাথে একটু লজ্জাও পেল। কি খারাপ লোক, কিভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে। তবে সে একদমই বিশ্বাস করল না আবরারের কথা। আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল। এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে, তাই গল্প বানাচ্ছে, যাতে ও আদ্রিতাকে ভুল বোঝে এবং ছেড়ে চলে যায়। তবে আসিফ যাবে না, সরল মেয়েটাকে এই মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না। সিয়াম শুকনো ঢোক গিলে বিড়বিড় করে কবিতা আওড়ায়। লজ্জা গেছে বাপের বাড়ি, আবরারের সঙ্গে তার বড়ই আড়ি। আমার মায়ের কপাল ফাটা, তাই তো ভাগ্যে জুটেছে নির্লজ্জ বেটা। কবিতাখানা শুনে ফেলে আমান। সে জড়িয়ে ধরে সিয়ামকে, ফিসফিস করে বলে, জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগলো বন্ধু, তুই এগিয়ে যা, কিন্তু আর কখনোই ফিরে আসিস না। সিয়াম মুখ বাঁকিয়ে জবাব দেয়, যাবো শালা যাব, একদিন অনেক দূরেই এগিয়ে যাব, গলায় থাকবে আমার মেডেল। আহাদ হামি তুলে বলে, জুতোর মেডেল বড়ই সুন্দর দেখতে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে। কিছু বলবে তার আগেই আবরারের কণ্ঠস্বর শুনতে পায়, আদ্রিতার আশেপাশে একটা মাছিকেও সহ্য করি না আমি, ফারদার ওর দিকে তাকালে চোখ তুলে লুডু খেলবো, বলেই আবরার চলে যায়। সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলে, বেবি, তোমার একটা বোন থাকলে আমাকে দিও,
আমি ভীষণ হট। জ্ঞান ফেরার পর থেকেই আদ্রিতা নয়নজোড়া আবরারকেই খুঁজছে, ছটফট করছে এক পলক দেখার জন্য। কোথায় গেল লোকটা? চুমু খেয়েই লাপাত্তা, আর কোনো খোঁজ নেই। খুব তো গলা উঁচু করে বলে, তোমাকে ছাড়া আমি 2 সেকেন্ডও থাকতে পারি না, অথচ 4 ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই। আদ্রিতা একটা ব্যাপার বুঝে ফেলেছে, ওই লোকটা তাকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে কিনা সেটা ও জানে না। তবে আদ্রিতা আবরার তাসনিনকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে না। কলিজা কাঁপতে থাকে, নয়ন জোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘোরাতে থাকে। কি জাদু করলো সে? সে কখনো তো ভালোবাসি বলেনি, আদর করে আহ্লাদি স্বরে দুটো কথাও বলেনি, ভালোবেসে খাইয়ে দেয়নি, বুকের সঙ্গে মিশিয়ে 2 দণ্ড গল্প করেনি, হাত ধরে হাঁটেনি, যত্ন করেনি। হ্যাঁ, অযত্ন করেছে, হাত পুড়িয়ে দিয়েছে, গলা চেপে ধরেছে, ধমক দিয়েছে, কষ্ট দিয়েছে। হাসি পায় আদ্রিতার। অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলে, ভালোবাসিনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি। একটু ভালোবাসলে, যত্ন করলে পাগল হয়ে যেতাম তো। আদ্রিতা! পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায় আদ্রিতা। জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায়। আখি পল্লবে ভর করে একরাশ ভয়, আবরারকে হারিয়ে ফেলার ভয়। আরিফ মুচকি হেসে এগিয়ে আসে, আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু ভালো আছো? শুনলাম হাসপাতালে ভর্তি আছো, তাই জলদি চলে আসলাম। কোনো জবাব দেয় না আদ্রিতা, শুধু ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে থাকে বাবার মুখপানে। অ্যানি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে। সে হয়তো ভেবেছিল আবরার এসেছে, কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। আদ্রিতা, কথা কেন বলছো না? বাবাকে দেখে খুশি হওনি? আদ্রিতা মলিন হাসে। আম্মুকে হারিয়েছি বহু দিন হলো, তোমার জন্যই হারিয়েছিলাম। দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা, তুমি প্লিজ চলে যাও। চলে যাব মানে কি? তোমাকে সাথে নিয়ে যাব। আবরার তাসনিন একজন মাফিয়া, সে ভীষণ খারাপ, তার প্রমাণ তুমিও পেয়েছ। তার কাছ থেকে তোমাকে মুক্ত করতেই আমি এসেছি। বাবা, সে মাফিয়া, গুন্ডা বয়, সাইকো যাই হোক, আমি তার সঙ্গেই থাকতে চাই। আরিফ কপাল কুঁচকে ফেলে, বলে, ও মাফি। বাকিটা শেষ করার আগেই পেছন থেকে আবরার বলে ওঠে, শ্বশুর মশাই, আপনার মেয়ে মাফিয়া আবরার তাসনিনকেই ভালোবাসে। হজ বড়ল অন্য কাউকে গিয়ে বোঝান, আবরার তাসনিনের ওয়াইফ এসব বুঝবে না। শুকনো ঢোক গিলে আরিফ ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। আবরার পকেটে হাত পুড়ে ধীর পায়ে এগিয়ে আসে, পেছনে 4 বন্ধু। আরিফ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছেলে, আমি তোমাকে। বাকিটা শেষ করার আগেই আবরার বলে, সিয়াম, তাকে বাইরে নিয়ে যা। ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, নিড হার লিপস রাইট নাও। আদ্রিতার গলা শুকিয়ে যাচ্ছে। সিয়াম ভাইয়ের সামনেই চুমু খেয়ে বসবে নাকি? যে নির্লজ্জ মানুষ করতেও পারে, তাকে দিয়ে বিশ্বাস নেই। ভাবনাখানা মাথায় চাপতেই 2 হাতে ঠোঁট চেপে ধরে। ঘূর্ণিঝড় হয়ে গেলেও হাত সরাবে না। অ্যানি আবরারের কণ্ঠস্বর শুনতে পেয়েই মাথা তুলেছে। মিউ মিউ আওয়াজ তুলে কাছে ডাকছে। এখন সে কোলে উঠবে, আবরারের বুকে নাক ঘষবে, এই তো তার কাজ। আবরার ভ্রু কুচকে তাকায় আদ্রিতার মুখপানে, পরপরই ঠোঁট বাঁকিয়ে বলে, সিয়াম, তোর মাকে বলে দে, কিস করার মুড নেই এখন, ইন্টিমেট হতে পারবো না। আদ্রিতা চমকায়। সিয়ামও ছোট ছোট নয়নে তাকায় আবরারের মুখপানে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভাই, তোর বউ আমার মা হয়, তার সামনে লাগামিন কথা বললে আমি লজ্জা পাই, প্লিজ মুখে ফুল স্টপ টান। কিন্তু বলতে পারে না, আদ্রিতার সামনে রয়েছে কি না। তুই থাক, আমি গেলাম বলেই সিয়াম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভোলে না। হায় রে কপাল ফাটা, আবরার তাসনিন নোবেল প্রাপ্ত নির্লজ্জ বেডা।
এর সাথে আমি আর থাকবো না। ইশারাকে নিয়ে যাব ভেগে, যদি সে না দেয় পাত্তা, তবে আমি করে ফেলবো আত্মহত্যা। শ্যাম বেরিয়ে যেতেই আদ্রিতা উঠে বসে। করুণ নয়নে আবরারের পানে তাকিয়ে বলে, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস হন। আবরার অ্যানিকে কোলে তুলে নিয়ে বলে, কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে গেলেও আমি খুঁজে বের করব। আহা, হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতার। আবরার তাসনিন তাকে কখনোই ছাড়বে না, সারা জীবন রেখে দিবে। কথাখানা জানে সে, তবুও আবরারের মুখ থেকে শুনতে ইচ্ছে হয়। তাই বড়ই আহ্লাদী স্বরে বলে, কেন খুঁজে বের করবেন? কজ ইউ আর ভেরি হট অ্যান্ড সেক্সি। এতক্ষণ আসমানে উঠতে থাকা রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয়। আদ্রিতার হাসি মাখা মুখখানায় ভর করে এক রাস হতাশা এবং রাগ। নাকের পাটাতন ফুলিয়ে বলে, আমি হট অ্যান্ড সেক্সি বলেই খুঁজে বের করবেন? অ্যানির মাথায় চুমু দিয়ে আবরার জবাব দেয়, ইয়াস, আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ফোঁস করে নাক টানে আদ্রিতা, ঝাঝালো স্বরে বলে, একদিন হারিয়ে ফেলবেন আমায়, তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন। হটফটের কথা মাথায় আসবে না। কথাগুলোতে কি ছিল? আবরার তাসনিনের হৃদয় আঘাত আনে, কপালে ভাঁজ পড়ে। ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় আদ্রিতার মুখ পানে। আদ্রিতা তাকিয়েই ছিল, বিধায় চোখাচুকি হয়ে যায় দুজনার। নীলাভ ওই চোখের ভাষা পড়তে পড়তে আবরার জবাব দেয়, আমি বেঁচে থাকতে তুমি হারাবে না, ইটস নট পসিবল। একটু থেমে আবারও বলে, পাখি, তুমি ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছ আবরার তাসনিনের জালে। মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব। কথা শেষ করার আগেই আবরারের কল বেজে ওঠে। স্ক্রিনে অহনা নামটা ভেসে উঠেছে। অহনা হ্যাভেন কখনোই তাকে কল করে না। চিন্তিত দেখায় আবরারের মুখখানা। চটজলদি কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে অহনার কান্না জড়িত কণ্ঠস্বর, ভাইয়া, আমার বাচ্চা রেসপন্স করছে না, প্লিজ ডু সামথিং। বোনের বাচ্চা, ওদের প্রতি যত্নশীল নয় আবরার। কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি, ভালো করে দুটো কথাও বলেনি, কোনো আবদার মেটায়নি, বোনের সন্তানের পানেও ভালো করে তাকানো হয়নি। আবরারকে যদি প্রশ্ন করা হয়, অহনার কি ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে, আবরার জবাব দিতে পারবে না। তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয় নাড়িয়ে দেয়। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে। শুকনো ঢোক গিলে বলে, আমি আসছি। ব্যাস, কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আদ্রিতার কেবিন থেকে। একবার পিছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটা চিন্তিত মুখশ্রী, কান্না ভেজা আঁখি পল্লব, হারিয়ে ফেলার ভয় জর্জরিত ছোট্ট দেহখানা। আবরার বেরিয়ে যেতেই আদ্রিতার কাছে আতিয়ার কল আসে। হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে। কথা হয় দীর্ঘক্ষণ। তারই মাঝে অনুভব করে ঘাড়ে কিছু ঢুকছে। তারপর আর কিছু মনে নেই। প্রচণ্ড ঘুম পেল। আতিয়া বেগম এত এত কথা বলছে, সেসব ঢুকলো না তার কানে। হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে। টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে। নার্সের হাতে 2 বান্ডিল টাকা ধরিয়ে হুকুম করে আদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার। টাকালোভী নার্স খুশি হয়ে মেনে নেয়, বলে 5 মিনিটে হাসপাতালের সামনে পেয়ে যাবেন। তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে। সে ঘুমন্ত আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হাসপাতালের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অ্যানিও পেছন পেছন চলে যায়। সিয়াম সবেই হাসপাতালে আসলো। সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে। অ্যানিকে পেছনের দরজার পানে ছুটতে দেখে সেও সেদিকে যায়। গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে। সিয়াম কোনো কিছু না ভেবেই দৌড় দেয়, উদ্দেশ্য গাড়ি ধরতে হবে, যে করেই হোক। হাতে থাকা খাবারের প্যাকেট পড়ে থাকে সেখানেই, যেটা আদ্রিতার জন্য এনেছিল। অ্যানি গাড়ির পেছনে দৌড়চ্ছে। দীর্ঘ 1 কিলো দৌড়ানোর পরে রেড সিগন্যালে আটকে পড়ে গাড়ি। সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায়।
গাড়ির জানালা বরাবর ঘুষি মেরে দেয়। মুহূর্তেই সব কাজ ভেঙে গুড়িয়ে যায়। সিয়াম আরিফের সামনে 2 হাত জোর করে বলে, আঙ্কেল প্লিজ আদ্রিতাকে নিয়ে যাবেন না, আমার আবরার মরে যাবে। আপনার মেয়েকে ছাড়া 2 মিনিটও থাকতে পারে না। আরিফ মাথা নিচু করে ফেলে, যেন তার কিছু বলার নেই। গাড়ির সামনে বসেছে টনি। সে কুটিল হেসেই বলে, তোরা আবরারকে মারতেই তো চাইছি, দেখে যা শুধু। তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস এবার তোদেরও ঠিক সেভাবেই নাচাবো আমি। সিয়াম এতক্ষণে খেয়াল করলো টনিকে। মুহূর্তে এর আগে চোয়াল শক্ত করে ফেলে। রেড সিগন্যাল চলে যায়, গাড়ি স্টার্ট দেয়। সিয়াম শক্ত করে গাড়ির জানালা চেপে ধরে এবং সমান তালে দৌড়তে থাকে। জুতো জোড়া বহুক্ষণ আগেই খুলে গিয়েছে। পিচ ঢালা রাস্তার ঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে, তবুও সেসবকে পাত্তা দিচ্ছে না। মরে গেলেও আদ্রিতাকে একা ছাড়বে না, কোথাও যেতে দিবে না। আরিফ বলে, গাড়ি ছেড়ে দাও, অ্যাক্সিডেন্ট করবে তুমি। সিয়াম ব্যথাতুর স্বরে বলে, আমি মরে গেলেও ছাড়বো না, আদ্রিতাকে নিয়েই ফির। বাকিটা শেষ করার আগেই নজর পড়ে রাস্তার পানে। অ্যানি দৌড়তে দৌড়তে একটা গাড়ির নিচে পড়ল। ভাগ্য সহায় ছিল বোধহয়, তাই কোনো ক্ষতি হয়নি তার। কিন্তু পেছন থেকে আরও একটা গাড়ি রয়েছে। সিয়ামের হাত কেঁপে ওঠে, ছেড়ে দেয় গাড়ির জানালা, পড়ে যায় পিচ ঢালা রাস্তায়, কিন্তু থেমে থাকে না। পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে। মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নিয়ে যায় ছোট্ট প্রাণীটিকে। তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে সে। অ্যানি পড়ে রয় রাস্তায়। তার দেহখানার উপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা। মৃদু স্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতেই ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর। অ্যানির পেছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলাকাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি। মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনও আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে, কিন্তু হায়, কালো রঙের সেই গাড়িটি আর দেখতে পায় না। অ্যানির ব্যথিত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি। সিয়ামের কলিজা কাঁপছে। ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে, নাড়াতেও পারছে না। 2 হাতের কোণই ছিলে গিয়েছে। কপালের বাম পাশটায় গভীর ক্ষত। আঁখি পল্লব বন্ধ হয়ে আসছে। হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম, তবে ছুঁতে পারে না। অ্যানিকে ছুঁতে হলে কয়েক হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয়। পিচঢালা রাস্তার ঘর্ষণে বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতেই আহত প্রাণীটিকে কোলে তুলে নেয়। বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে, অ্যানি, আমার অ্যানি, আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত। অ্যানি রে, তোমার কিছু হবে না, আমি আছি তো। তার এই কথাগুলো শুনতে পেল না বোধহয় অ্যানি। সে কান্না ভেজা নয়নে সিয়ামের মুখ পানে তাকায়। মিউ মিউ আওয়াজ তুলে বলে ভেতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আবরারকে খবর পাঠাও, আদ্রিতাকে বাঁচাও। আঁখি পল্লব বন্ধ হয় অ্যানির। শরীরের যেটুকু অংশ অক্ষত ছিল সেইটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়। হাত কাঁপছে তার, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানির নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত এবং শার্টে রক্ত লেগে আছে। এগুলো অ্যানির রক্ত, একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে 2 মাস আগে। প্রথম দিন যখন আদ্রিতার কোলে বিড়ালটিকে দেখেছিল ভীষণ হাসি পাচ্ছিল। মনে মনে বলছিল, বিড়ালকেও মানুষ ভালোবাসে, আদর করে। কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদরের ছানাটিকে, মায়ায় জড়িয়ে পড়েছিল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তার এপাশে ওপাশে নজর ঘুরিয়ে খুঁজে চলেছে।
হঠাৎ করে আহাদের নজরে পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমান, স্টপ দ্য কার, সিয়াম ওখানে। গাড়ি থেমে যায়। ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানির শরীরে হাত রেখে অবচেতন হয়ে পড়ে রয়েছে সে। অহনার ছোট্ট বাচ্চাটির জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডাক্তার দেখিয়ে ঔষধও এনেছিল, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য। ঔষধ খাওয়ার পর থেকে জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেই জন্যই আবরারকে কল করা হয়। আবরার টাকা পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের হতেই তার উপর আক্রমণ করা হয়। 15 জন গুন্ডার সাথে লড়াই করে জিতেছে, তবে আঘাতও পেয়েছে। সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে। রিসেপশন থেকেই জানতে পারে আদ্রিতা মিসিং। সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আবরার। যখনই গুন্ডা দেখেছিল তখনই ধারণা করে ফেলেছিল এমন কিছুই হবে। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার। পকেট থেকে ফোন বের করে আমানের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পাই সিয়ামকে ধরে 3 জন হাসপাতালে ঢুকছে। আবরার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিয়ামের রক্তাক্ত মুখশ্রী। আবরার তাসনিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল। মাথার উপরের বটগাছটা আর কখনোই ছায়া দেবে না, এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসলো, তার বিনিময় একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদ আনতেও প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথাও বলতো না। আবরার ভাবতো মা বোধহয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে জানে না। কিন্তু তার প্রাক্তন এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল। একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেলল, এটাই আবরার চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল। একরাশ কষ্ট এবং ধোঁকা পেয়ে পৃথিবী ছাড়ল বাবা। এ একটা ভাবনাই ভেতরটাকে ক্ষতবিক্ষত করে তুলেছিল। সেসব পুরনো কথা। আজকে নতুন করে আবরারের বিলাই আঁখি পল্লবে অশ্রুকণা জমেছে। গম্ভীর রকচটা আবরার একটা বিড়ালের জন্য কাঁদছে। ইতিহাস কি এটা মেনে নিবে? সিয়ামের জ্ঞান ফিরেছে, পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে অ্যানি মারা গেল সেই ঘটনাই শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাদ বলে ওঠে, আদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি প্রাণ হারালো। ওই ছোট্ট প্রাণীটা এত ভালোবাসতো আমাদের মাকে। আমান চোখের পানি মোছে। আবরারের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই বসে আছিস এভাবে? আদ্রিতা নিখোঁজ হওয়ার 8 ঘন্টা হয়ে গেল, খুঁজবি না ওকে? আহাদ বলে, কোনো দরকার নেই খোঁজার। কত ভালো ছিলাম আমরা, নিজেদের কাজ এবং আড্ডা নিয়েই ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে আবরার 2-1টা খুন করলে আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তেই। কিন্তু আদ্রিতা আসার পর থেকে সব কিছু বদলে গিয়েছে। শত্রু তৈরি হচ্ছে আমাদের। আর বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে, শাট আপ আহাদ, আদ্রিতা নয়, সে আমাদের বোন। সিয়ামের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের। চুপসে যায় মুখখানা। তখনই আবরারের ফোন বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আবরার। সে জানে কে কল করেছে, তাই চটজলদি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কান্নাজড়িত কণ্ঠস্বর, আবরার, আপনি কোথায়? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, মাত্র 8 ঘন্টা হলো দূরে গিয়েছ। এত হাইপার হওয়ার কি ছিল? থাকো কয়েক বছর। এমন কথাই আদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তার দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে, যেখানে আদ্রিতা আবরার ছিল। আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে। টনি শুকনো ঢোক গিলে লাউড স্পিকারেই দিয়েছিল। আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে। কান্না জড়িত স্বরে বলবে, আদ্রিতা, টনের কাছে ফোন দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য।
টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর। পাখি, টনিকে বলে দিও 1 ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো, উইদাউট ড্রেস আপে। বলেই কল কাটে। আমান, আহাদ, সিয়াম, ইভান হাঁ করে তাকিয়ে আছে আবরারের মুখপানে। ভাই, তুই জানতে চাইলি না ও কোথায় আছে? আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলে, এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলে, যাবি না আনতে? আনতে গেলেই দিয়ে দেবে? দেখতে দিবে আমার পাখিকে? একটুখানি ছুতে দিবে? দিবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বক্সে রাখা হয়েছে। সিয়াম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আবরারের মুখপানে। কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না ও, তবে বুঝতে চাইছে। আমানকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধে বা রাতের যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ড যেতে হবে। আর যাবে আহাদ এবং ইভান। ইতিমধ্যেই বহুবার আবরারকে জিজ্ঞাসা করা হয়েছে আহাদ এবং আমান সুইজারল্যান্ড কেন যাবে, তবে আবরার জবাব দেয়নি। অধৈর্য সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে, হোয়াট রং উইথ ইউ ব্রো? কি চাইছিস? আবরার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেডে জায়গা করে নেয় নিজের শরীরটা এলিয়ে দেওয়ার। বড়ই ক্লান্ত যেন সে। টান টান হয়ে শুয়ে মাথার ওপরে থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইউ নিউ হোয়াট, তোরা ছাড়া আমার উইকনেস ছিল না, বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবেই হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা। ছোট্ট বাচ্চাই আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? একটু থামে আবরার, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে, আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে, আবরার্স হাউস। আবরার্স হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটা ওই অচেনা শহরের রাস্তার এক কোণে পড়ে থাকবে, এটা ভালো লাগবে না আমার। আবরারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায়। বরাবরই আবরার তাসনিন নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষ একটা বিড়ালের জন্য এত কিছু করছে। নিজের প্রাণ ভোমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়তারায় ব্যস্ত। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম। আবরারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে। 2টো টিকিট দেখিয়ে বলে, রাত 8টায় ফ্লাইট ভাই। যা যা বলেছিস সবই হয়ে যাবে, ভরসা রাখ। আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল। আবরার জবাব দেয় না। আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায়। আবরার তাকিয়ে থাকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখল অ্যানির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতেই বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছ, থাকবে সারা জীবন। বন্ধু আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্য রকম। ওরা যেতেই সিয়াম বলে, ভাই, আদ্রিতাকে ফেরাবি কিভাবে? কোনো প্ল্যানিং? বাকিটা শেষ করার আগে কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পরেছে, চোখে রোদ চশমা, বয়স 40 ছুঁয়েছে কি ছোঁয়নি। আবরার তাকে দেখে উঠে বসে, ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলে, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে? আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খোলে, হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলে, আবরার তাসনিন আদ্রিতাকে চাও? আবরার স্পষ্ট স্বরে বলে, আবরার তাসনিন চায় না, ছিনিয়ে নেয়। হিমা চমৎকার হাসে। মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী। যৌবন পেরিয়েছে, তবুও সৌন্দর্যের বাহার কমেনি। আই থিঙ্ক এবার ছিনিয়ে নিতে পারবে না, তোমার নাগালের বাইরে চলে গিয়েছে আদ্রিতা। বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবারও বলে, ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুর এনে বসে কথা বলবো, আদ্রিতার থেকে 2টো সাইড নিয়ে ছেড়ে দিব, তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না। বাট যখন টনির বলল আদ্রিতার থেকেও বড় মালদার আবরার তাসনিন, সিরিয়াসলি বলছি মাথা ঘুরে যাচ্ছিল আমার।
তাই প্ল্যানিং বদলে ফেললাম। এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে। তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমায় দান করে দাও, আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি। আবরার হাসে, সেই হাসিতে শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না। ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাক্যে বলতে এসেছে তুমি কামড় দিও না। বোকা মহিলা। আবরার শান্ত স্বরেই বলে, আবরার তাসনিন ভালোবাসে, ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে, বাট তার থেকেও বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার পছন্দ হয়নি আমার, নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমা আশ্চর্য হয়, টনি যে বলল বউ ছাড়া আবরার তাসনিন কিছুই বোঝে না, তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতিই নেই কেন তার মধ্যে? কি জটলা পাকাচ্ছে? ইমা বেগম আবারও বলে, আবরার তুমি যতটা সহজ ভাবছ। বাকিটা শেষ করার আগেই আবরার বলে, রাত 12:15 উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নম্বর সিট আদ্রিতা চৌধুরীর অ্যান্ড 209 নম্বর সিট আবরার তাসনিনের। এখন তারা এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমার পাখি টনি অ্যান্ড আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। জাস্ট 1 মিনিটে পাখি আমাকে কল করবে, অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে। ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয় গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে নাকি? টনির কথা শোনা ভুল হয়ে গেল? আবরার পকেট থেকে ফোন বের করে, ইমাকে নাম্বার দেখায়। তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে। ও পাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর। আবরার আপনি কোথায়? কেন আসছেন না? আমার ভয় করছে। আবরার গম্ভীর স্বরে বলে, আসবো না আমি, তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা, অনুনয়ের স্বরে বলে, প্লিজ নিয়ে যান আমায়, আপনাকে ছাড়া থাকতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আপনার সব কথা শুনবো আমি, কখনোই বিরক্ত করব না। আসিফের নামটাও মুখে আনবো না। আপনার দয়া করুন। ফোন কাটবে তুমি? আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায়। বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলে, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতেও হবে না আমাকে। শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন, সারাদিন কিছুই খায়নি ও। আর চোখে চোখে রাখবেন সব সময়, ও কিন্তু গাড়ি দেখলে ছোটাছুটি করে। আবরার আঁখি পল্লব বন্ধ করে শক্ত গলায় বলে, আর কোনো কাজ নেই আমার? আদ্রিতা পুনরায় কেঁদে ওঠে, করুণ স্বরে বলে, প্লিজ আপনি না পারলে সিয়াম ভাইকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী, ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব। কল কাটে আবরার। দীর্ঘশ্বাস ফেলে ইমাকে বলে, শুনুন, প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো, ওয়াশরুমটাকেই বেডরুম ভাবতে পারি। ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায়। শ্যাম বলে, আদ্রিতার কাছে যাবি? ইয়েস। এতক্ষণ কেন চুপ করেছিলি? কজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কি চাই, এবার জেনেছি। ব্যালকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। ঠিক তেমনই মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা হবে 1 ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নাববে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নম্বরে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধহয় আবরারকে। আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথাবার্তা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে, ততবারই তার বুকখানা ফেটে যাচ্ছে।
ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছা করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতেই পুনরায় কল করে আবরারের নম্বরে। এবারেও বন্ধ বলে। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। বিড়বিড় করে আওড়ায় প্রিয় গানের দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমার ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, স্বপ্ন বা সত্যি হোক, এ দূরত্ব শেষ হয়ে যেত যে। গান শেষ হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার দু চোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসে, আদ্রিতা চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বললেন কথাখানা। এই কণ্ঠ চেনে আদ্রিতা। চিনবে না? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে। হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। দুজন একসাথেই খাবার খেলো। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে, আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলেমেয়েরা না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠ। সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের লাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাইছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে নেমে সিয়ামকে নামায়। এখানেও কিছু সংখ্যক মানুষ রয়েছে। তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে, তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। বোন বলে, এখানে আবরার এসেছে। কিন্তু মস্তিষ্ক বলে, ধুর, সে কি করে জানবে? মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝে ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে পড়লে কেন? পেছনে আরো মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসেই ইমা বেগম। আরিফ আর তার দুটো সন্তানকে নিয়ে পিছনে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশেপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকে সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটি বার দেখা করিয়ে দিন, একটা বার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো, এমন করছো কেন? তোমার আবরার তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়। 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছে, এসেছে সে? আদ্রিতা মাথা নিচু করে ফেলে, বিড়বিড় করে বলে, আসবে, উনি আসবে, 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 আসতেই হবে, 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 হবে। ইমা বেগম শোনে না আদ্রিতার কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই বিমানওয়ালা হুঁশিয়ার দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগছে। আবরার আসছে না কেন, এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে, আর সে ধপাস করে নিচে পড়ে যাবে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে মেয়েটির ঘুম ছুটিয়ে দিতে।
কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতার সিটের পাশাপাশি সারির 3 নম্বর সিটে বসে আছে আবরার। ইচ্ছে করেই এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়েই দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে। তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লেখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় 2টো সিট পরে। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলব। বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন। আদ্রিতার পেটের ওপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে, যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার 2টো সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে, আর ছেলেটার 5-6 বছর হবে। বাবার সঙ্গে গল্প করছে তারা। চোয়াল শক্ত করে ফেলে আবরার। ভিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যারা এতিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব। আবরার তাসনিন ছেড়ে দেবে না কাউকেই।